আসসালামু আলাইকুম। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আগামী সপ্তাহে এনটিআরসিএ থেকে শিক্ষা মন্ত্রণালয়ে এনটিআরসি এর প্রতিষ্ঠান প্রধান এবং সহকারী প্রধান ভাইবার যে আনুষ্ঠানিক প্রস্তাবনা, সেই প্রস্তাবনা পাঠানো হতে পারে এবং যতটুকু খবর এখন পর্যন্ত আমার কাছে আছে ইনশাআল্লাহ সেপ্টেম্বরের ২য় সপ্তাহে, আর যদি তারিখ বলি তাহলে ১০ তারিখের মধ্যে আপনাদের ভাইবা শুরু হতে পারে এবং ভাইবা সংক্রান্ত নোটিশ বা বিস্তারিত হয়তোবা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে পেয়ে যাবেন। তাহলে এখন প্রশ্ন হলো ভাইবা প্রস্তুতি আপনারা কিভাবে নিবেন? দীর্ঘ প্রায় আ ৪ মাস বা ৫ মাস সময় চলে গিয়েছে। এখন ভাইবা দ্রুত সময়ের মধ্যে শুরু হচ্ছে এবং আমি আগের ভিডিওগুলোতে বলেছি যে ভাইভাতে ১২ থেকে ১৪ টি বোর্ড গঠিত হতে পারে এবং প্রত্যেকটি বোর্ডে আ সকাল এবং বিকেল এই ২ শিফটে ভাইভা অনুষ্ঠিত হবে এবং প্রত্যেকটি বোর্ডে এখন পর্যন্ত যতটুকু তথ্য আমার কাছে আছে ৩৫ জন ভাইভা প্রার্থী অংশগ্রহণ করবেন। এমনটা হতে পারে সকালের দিকে যেহেতু সময় বেশি পাওয়া যায়, সকালের দিকে ২০ জন এবং বিকেলের দিকে ১৫ জন। তাহলে এখন আপনারা ভাইভায় কিভাবে প্রস্তুতি নিবেন? তো আমি একটু বলে রাখি যেটা আপনাদের এই ভাইভাটা বাকি অন্য ভাইবার থেকে ভিন্ন এবং এইখানে ভাইবার বেশ কিছু বিষয় আছে যেহেতু আপনারা প্রতিষ্ঠান প্রধান পদে ভাইভায় অংশগ্রহণ করবেন। তো সুতরাং গতানুগতিক ভাইভা যে প্রশ্ন করা হয় বা গতানুগতিক ভাইভা যেভাবে অনুষ্ঠিত হয়, খুব সম্ভবত আপনাদের ভাইভা সেভাবে অনুষ্ঠিত হবে না এবং আপনাদের ভাইভাতে যারা অনারেবল মেম্বার হিসেবে থাকবেন, ভেনারেল পারসন এবং প্রাজ্ঞ ব্যক্তিত্বরা থাকবেন। তো সুতরাং যেহেতু প্রতিষ্ঠান প্রধান ভাইবার সাথে আ বা প্রতিষ্ঠান প্রধান দায়িত্বের সাথে শিক্ষা প্রশাসন, আর্থিক নীতিমালা, শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা এই সবগুলো বিষয় এবং সার্বিকভাবে শিক্ষার সবগুলো বিষয় অন্তর্ভুক্ত থাকে। সুতরাং আপনাদের ভাইবার প্যাটার্নটা একটু ভিন্ন রকম হতে পারে। এই ভিন্ন পরিস্থিতিতে বা ভিন্ন প্যাটার্নের ভাইবার আপনি বিস্তারিত কিভাবে জানবেন? আমরা ধারাবাহিকভাবে ভিডিওর মাধ্যমে সেটা আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আমার পাঠঘর তথা আপনাদের পাঠঘর আমরা ভাইবা নিয়ে বেশ কয়েকটি সেশন মানে কাজ করেছি আমরা এবং বেশ কয়েকটি ব্যাচের ভাইবার এই সেশনগুলো আমরা সম্পন্ন করেছি এবং আপনাদের জন্য খুব ভালো একটি খবর ইনশাআল্লাহ আগামী শনিবার আমাদের একদম নতুন ব্যাচ শুরু হবে। তো সেই বিষয় নিয়ে আমরা আরেকটুকু কথা বলব। তবে আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভাইবা বোর্ডে যদি আপনাকে এই ধরনের প্রশ্ন করা হয় যে আপনি আ ভাইবা খুব ভালোভাবে দিয়েছেন। প্রতিষ্ঠান প্রধান পদ বা সহকারী প্রধান পদের জন্য আপনি উপযুক্ত। কিন্তু ব্যক্তিগতভাবে আমি বা আমরা আপনাকে এই পদের জন্য পছন্দ করছি না। অর্থাৎ আপনাকে এই পদে নিয়োগ দেওয়া হবে না। তো সেক্ষেত্রে আপনি কিভাবে উত্তর দিবেন? খুব ক্রিটিক্যাল একটি প্রশ্ন এবং এই প্রশ্নটি যেকোনো দিকে ডাইভার্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা চেষ্টা করব এই ক্রিটিক্যাল কোয়েশ্চেনের উত্তরটি কিভাবে আপনারা দেবেন সেটা জানানোর। তো চলুন আমরা প্রশ্নটিতে চলে যাই। তো আমাদের প্রশ্নটি ছিল আপনি যোগ্যতা সম্পন্ন প্রতিষ্ঠান প্রধান বা সহকারী প্রধান হওয়ার জন্য আপনার যথেষ্ট যোগ্যতা আছে। আপনি ভাইভাও ভালো দিয়েছেন কিন্তু আমরা আপনাকে নির্বাচিত করব না। তো এই যে ভাইভাটি, এই ভাইভাটিতে আপনার মূলত যে জিনিসটা দেখা হবে, বোর্ড আপনার মেধা বা তথ্যের পরিধি নয়। বোর্ড জানতে চাইবে আপনার আবেগীয় বুদ্ধিমত্তা, ইমোশনাল কোয়েশিয়েন্ট এবং চাপের মুখে আত্মনিয়ন্ত্রণ, স্ট্রেস টলারেন্স, নেতৃত্বের পরিপক্কতা এবং প্রশাসনিক আনুগত্যের সরাসরি পরীক্ষা। তো আমরা এর উত্তরটা পরে দেখব। আসলে এই বিষয়টাতে যেটা জানতে চাওয়া হয়, সেটা একটু আমাদের জানতে হবে। তা না হলে তো আমরা উত্তর দিতে পারব না। মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক এবং দিকভিত্তিক বিশ্লেষণ। বোর্ড এই প্রশ্নের মাধ্যমে প্রার্থীর মানসিক গঠনের যে ৫ টি স্তম্ভ পরিমাপ করে। প্রশাসনিক আনুগত্য, রেসপেক্ট ফর হায়ারার্কি, প্রার্থী কি কর্তৃপক্ষের সিদ্ধান্ত ক্ষুব্ধ হয় নাকি শৃঙ্খলা মেনে নেয়? বোর্ডের সিদ্ধান্তকে বিনয়ের সাথে মাথা পেতে নেব বলা প্রশাসনিক শৃঙ্খলার সর্বোচ্চ প্রকাশ। আবেগীয় পরিপক্কতা, তাৎক্ষণিক প্রত্যাখ্যান বা সমালোচনায় প্রার্থী মেজাজ হারান কিনা, হাই ইকিউ যেটার মাধ্যমে দেখা হয়। উত্তেজিত না হয়ে শান্ত এবং যৌক্তিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ, মানসিক ধৈর্য মানে স্থৈর্য প্রমাণ করে। গ্রোথ মাইন্ডসেট, আ সিদ্ধান্তকে ব্যর্থতা ভেবে ভেঙে পড়া নাকি আত্ম উন্নয়নের ক্ষেত্র খোঁজা। ঘটনাটিকে আত্মমূল্যায়নের সুযোগ হিসেবে সংজ্ঞায়িত করা পরিণত চিন্তার লক্ষণ। অহংহীনতা, অ্যাবসেন্স অফ এন্টাইটলমেন্ট, প্রার্থী কি নিজেকে সবচেয়ে যোগ্য ভেবে অহমিকায় ভোগে? আমার চেয়ে অধিক উপযুক্ত প্রার্থী থাকতে পারে। স্বীকার করা আত্মবিশ্বাসী, বিনয়ের পরিচয়। পেশাগত সততা, প্রার্থী কি কেবল পদের লোভে এসেছে নাকি শিক্ষার প্রতি দায়বদ্ধ? পদ না পেলেও বর্তমান প্রতিষ্ঠানে একই নিষ্ঠায় কাজ করার অঙ্গীকার, পেশাদারিত্বের প্রকাশ। তো আমরা এখন কি উত্তরটা দেব এই বিষয়গুলো মাথায় রেখে সেই উত্তরটা আমরা একটু দেখে আসি। আমরা একটু আগে মূল বা পূর্ণাঙ্গ উত্তরটা একটু বোঝার চেষ্টা করব। এরপর এটাকে বুঝে আপনারা আপনাদের মতো উত্তরটা দিবেন। ধন্যবাদ স্যার, ম্যাডাম। আমার একাডেমিক যোগ্যতা এবং আজকের পারফরম্যান্সকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে মূল্যায়ন করার জন্য যদি বোর্ড সার্বিক দিক বিবেচনা করে আমাকে এই মুহূর্তে নির্বাচিত না করার সিদ্ধান্ত নেয়, তবে
আমি আপনাদের এই সিদ্ধান্তকে সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিনয়ের সাথে মাথা পেতে নেব। আমরা যে 5টি টার্মের কথা বলেছিলাম, স্তম্ভের কথা বলেছিলাম, সেগুলোকে ভাগ, ভাগ করে প্রত্যেকটা জায়গাকে আমরা টাচ করে যাওয়ার চেষ্টা করেছি। ভাইবা বোর্ডের বিজ্ঞ সদস্যরা একটি প্রতিষ্ঠানের সামগ্রিক চাহিদা এবং চ্যালেঞ্জের আলোকে সবচেয়ে উপযুক্ত এবং দূরদর্শী নেতৃত্বকে বেছে নেওয়ার সর্বোচ্চ এখতিয়ার রাখেন। আমার চেয়ে অধিক অভিজ্ঞ এবং সংকট মোকাবেলায় দক্ষ কোনো প্রার্থী হয়তো এই মুহূর্তে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য অধিকতর প্রয়োজন, যা বোর্ড সঠিকভাবে অনুধাবন করেছে। প্রতিষ্ঠান প্রধান হওয়া আমার একটি পেশাগত আকাঙ্ক্ষা হলেও শিক্ষাক্ষেত্রে সেবা দেওয়া এবং শিক্ষার্থীদের গড়ে তোলাই আমার জীবনের মূল দর্শন। বোর্ড কর্তৃক নির্বাচিত না হওয়াকে আমি কোনো ব্যর্থতা হিসেবে দেখব না, বরং এটি আমার জন্য একটি গঠনমূলক আত্মমূল্যায়নের সুযোগ। আমার নেতৃত্বের পরিধি এবং প্রশাসনিক বোঝাপড়ায় আরও কোথাও উন্নয়নের সুযোগ রয়েছে, তা চিহ্নিত করে ভবিষ্যতে নিজেকে আরও যোগ্য এবং পরিণত গড়ে তুলতে এটি আমাকে অনুপ্রাণিত করবে। রাষ্ট্র এবং প্রতিষ্ঠান আমাকে যে দায়িত্বেই রাখুক না কেন, আমি আমার বর্তমান কর্মক্ষেত্রে একই নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততা নিয়ে শিক্ষার মান উন্নয়নে নিরবিচ্ছিন্ন কাজ করে যাব। তো সুতরাং আমরা এখানে যেটা বলেছিলাম যে আমরা যে 5টি স্তম্ভের কথা বলেছিলাম, সেই 5টি স্তম্ভের প্রত্যেকটি আমরা এটার ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছি। এখন এত বড় উত্তর তো দেওয়া সম্ভব না। আপনি চাইলে দিতে পারেন। এইখানে আপনি যদি চান সংক্ষেপে আপনি আপনার উত্তরটা দিতে পারেন যে, "স্যার ম্যাডাম, বোর্ডের যেকোনো সিদ্ধান্ত আমি পূর্ণ শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করব। প্রতিষ্ঠান পরিচালনায় কার ভূমিকা এই মুহূর্তে সবচেয়ে বেশি ফলপ্রসূ হবে, তা নির্ধারণের প্রজ্ঞা এবং এখতিয়ার কেবল আপনাদেরই রয়েছে। নির্বাচিত না হলে আমি হতাশ হব না, বরং আমার পেশাগত দুর্বলতাগুলোকে শুধরে নিয়ে নিজেকে ভবিষ্যতে আরও দক্ষ প্রশাসক হিসেবে গড়ে তোলার অনুপ্রেরণা পাবো এবং বর্তমান কর্মস্থলে শতভাগ নিষ্ঠা বজায় রাখবো।" তাহলে এই যে উত্তরগুলো আপনি কি হুবহু রোবটের মতো দেবেন? না। এই উত্তরগুলো আপনারা কিভাবে দেবেন? আমরা যে ভাইবার সেশনগুলো বা ভাইবার কোর্স পরিচালনা করি, সেখানে আমরা বিস্তারিত বুঝিয়ে দেই এবং এইখানে একজন পার্টিসিপেন্ট বা একজন ভাইবে অংশগ্রহণকারী ব্যক্তি বা সম্মানিত শিক্ষকরা দুভাবে ভাইবে অংশগ্রহণ করেন, যেটা আমি বারবার বলি মক ভাইভাতে। একজন তিনি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন, ফলশ্রুতিতে অন্যান্য যারা ভাইবা বোর্ডে থাকেন, আমরা সবাই তার ওই বিষয়গুলোকে বা তার দুর্বলতাগুলোকে আমরা দেখতে পাই। আবার ওই সম্মানিত স্যার তিনি একটি ভাইবা বোর্ডের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন। ফলে তিনি একজন ভাইবা বোর্ডে একজন প্রার্থীর কাছ থেকে কি চাওয়া হয়, একজন প্রার্থী কি, কি ভুল করতে পারে, তিনি ভাইবা বোর্ডের একজন সদস্য হিসেবে সেই ভুলগুলোকে এবং সেই যে বিষয়গুলোকে দরকার, সেই বিষয়গুলোকে তিনি আইডেন্টিফাই করতে পারেন। ফলশ্রুতিতে এই ২ জায়গা থেকে যখন ভাইবার আসপেক্টটা দেখা হয়, একজন প্রার্থী হিসেবে এবং একজন ভাইবা গ্রহণকারী বা ভাইবা বোর্ডের মেম্বার হিসেবে। তো এই বিষয়গুলো আমরা বারবার প্র্যাকটিস করাই আমাদের মক ভাইভাতে, যেগুলোর ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তবে এইখানে এই প্রশ্নের উত্তরটি আরেকটুকু আপনি যোগ করতে পারেন, যেটা হয়তো বইপত্র কোথাও বলা নেই। সেটা হচ্ছে যে, "সম্মানিত স্যার, আমি কৃতজ্ঞ। আমি প্রতিষ্ঠান প্রধান হতে পারলাম না। কিন্তু আমি যে কিছুটা যোগ্যতা রাখি, আপনারা সেটা বলেছেন। আমি মনে করি যে এটাই আমার এই ভাইভাতে সবচেয়ে বড় পাওয়া। যে একদম অযোগ্য না।" তো এই যে কথাটা, এই কথাটা কিন্তু ভাইবা আমাদের যে লং যে ফর্ম, সেই লং ফর্মের ভিতরে অন্যরকমভাবে বলা আছে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোতে আসলে এইভাবে বলে বা বইতে লিখে এগুলো প্রকাশ করা সম্ভব না। যেটার জন্য আপনাকে বেশি, বেশি মক ভাইবে বসতে হবে। মক ভাইবে বসা ছাড়া এই সমস্ত বিষয়গুলো আপনি আত্মস্থ করতে পারবেন না। মনস্তাত্ত্বিক ফ্রেমওয়ার্ক বা দিকভিত্তিক বিশ্লেষণ বোর্ড এই প্রশ্নের মাধ্যমে এটা নিয়ে তো আমরা কথা বলেছি। শারীরিক ভাষা এবং বাচনভঙ্গি এটা খুব গুরুত্বপূর্ণ। মুখায়ব কথা শোনার পর মুখে কোনো বিরক্তি, ক্ষোভ বা মলিনতা আনা যাবে না। মুখে একটি শান্ত, মৃদু এবং স্বাভাবিক স্মিত হাসি ধরে রাখুন। চোখের যোগাযোগ, আই কনট্যাক্টটা রাখতে হবে। ভয়েস মডুলেশন, কনফিডেন্স রাখতে হবে। ভয়েস যেন খুব চড়া না হয়। যেহেতু আপনি একটা নেগেটিভ বিষয় শুনছেন, একটু রাগ হয়েও যেতে পারে। কিন্তু আপনাকে বুঝতে হবে ভাইবা বোর্ড হয়তো আপনাকে নির্বাচিত করতে চাচ্ছে বা ইতিমধ্যে আপনাকে নির্বাচিত করে ফেলেছে। কারণ আমরা যেটা বলি, সারা বিশ্বব্যাপী ভাইবার নিয়ে যারা আলোচনা করেন, সে প্রাজ্ঞ এবং আ মহান ব্যক্তিত্বরা, তারা একটা কথাই বারবার বলেন, একটি ভাইবা বোর্ড সাধারণত ১ম ৩০ সেকেন্ডের ভেতরেই সিদ্ধান্ত নিয়ে ফেলে একজন প্রার্থীকে তারা রাখবেন কি রাখবেন না। তো এই যে পুরো বিষয়গুলো, এই পুরো বিষয়গুলো আসলে প্র্যাকটিস যদি আপনারা না করেন, তাহলে পুরো বিষয়গুলো আপনারা আত্মস্থ করতে পারবেন না। ভাইবা বোর্ডের সম্ভাব্য কাউন্টার ট্র্যাপ এবং কৌশলগত সমাধান, ভাইবা বোর্ড আপনাকে ট্র্যাপ করে ফেলতে পারে। আপনার কি সত্যি একটুকু খারাপ লাগছে না? সত্যি কথা বলুন। দেখেন ২ টা জিনিস। যদি বলেন যে আমার খারাপ লাগছে না, মানে সাধু সাজতে চেয়েছেন, তাহলে কিন্তু আপনি মিথ্যা বলবেন। তাহলে আপনাকে কি করতে হবে? আবার বলছে সত্য কথা বলুন। ভাইবা বোর্ড বুঝতে পারছে যে আপনার খারাপ লাগছে। সেখানে আপনি যেটা বলবেন, "স্যার ম্যাডাম, মানুষ হিসেবে প্রত্যাশা পূরণ না হলে প্রাথমিক পর্যায়ে সামান্য খারাপ লাগা বা অতৃপ্তি আসা স্বাভাবিক। তবে পেশাদার একজন শিক্ষক হিসেবে আমার ব্যক্তিগত আবেগের চেয়ে প্রাতিষ্ঠানিক বাস্তবতাকে অগ্রাধিকার দেই। তাই এই খারাপ লাগা আমাকে হতাশায় ডোবাবে না, বরং পরবর্তী প্রস্তুতির শক্তিতে রূপান্তর করবে।" কাউন্টার ট্র্যাপ
আরেকটা কাউন্টার ট্র্যাপ আপনাকে দিতে পারে, তাহলে কি আপনি বলতে চাচ্ছেন আপনি এই পদের জন্য এখনো পুরোপুরি প্রস্তুত নয়? কৌশলগত উত্তর: না স্যার, আমি নিজেকে অবশ্যই প্রস্তুত এবং যোগ্য মনে করি বলে এই মর্যাদাপূর্ণ ভাইভায় উপস্থিত হয়েছে। তবে যোগ্যতা একটি ধারাবাহিক চর্চার বিষয়। বোর্ডের বিবেচনায় অন্য কেউ এই মুহূর্তে কোনো বিশেষ ক্ষেত্রে আমার চেয়ে এগিয়ে থাকবেন, তবে তা মেনে নিয়েই নিজেকে সেই মানে উন্নীত করাই একজন পেশাদারের দায়িত্ব। কাউন্টার ট্র্যাপ 3: এবার না নিলে কি আপনি অন্য পেশায় চলে যাবেন বা ক্ষোভ থেকে শিক্ষকতাকে অবহেলা করবেন? কখনোই না স্যার। শিক্ষকতা আমার জন্য কোনো বিকল্প বা খণ্ডকালীন পেশা নয়, এটি আমার জীবনের আজীবনের ব্রত। পদবি বদলাক বা না বদলাক, ক্লাসরুমের শিক্ষার্থীর কাছে আমার দায়িত্ব এবং নিষ্ঠা এক বিন্দু কমবে না। দ্যাটস আল্টিমেট ট্রুথ। এই কথাটা আমরা বলতে পারি না। বলা উচিত বিভিন্ন কারণে, সামাজিক কারণে, আর্থিক কারণে, সাংস্কৃতিক কারণে, বিভিন্ন কারণে আমরা বাস্তবতার কারণে আমরা বলতে পারি না। শিক্ষকতা বাংলাদেশে খণ্ডকালীন পেশা বা বিকল্প কোনো একটা কিছু অপশন হিসেবে। আ আ যা কোনো অবস্থাতেই করা বা বলা যাবে না, তর্কে জড়াবেন না, অনুনয় বা বিনয় করবেন না, আক্রমণাত্মক মৌনতা, কোনো কথা না বলে মুখ গম্ভীর করে চুপচাপ বসে থাকবেন না, অনুনয় বা বিনয় করবেন না। স্যার, আমার চাকরিটা খুব দরকার। স্যার, আমার প্রমোশনটা খুব দরকার। দয়া করে একটু বিবেচনা করুন। এটা করা যাবে না। তর্কে জড়িয়ে দেয়া, কেন নেবেন না স্যার? আমি তো সব প্রশ্নের সঠিক উত্তর দিয়েছি। আমার চেয়ে কে যোগ্য আছে? এ ধরনের কথা বলা আত্মঘাতী। ভাইবা আপনার শেষ। তো তাহলে ভাইবার এই সমস্ত বিষয়গুলো আপনারা কোথায় পাবেন? আমরা আপনাদের জন্য একটি আ যে প্রায় ৪৭০ পৃষ্ঠার একটি ভাইবা গাইড বলেন বা ভাইবা সহায়িকা বলেন, সেটা আমরা প্রস্তুত করেছি। এটা সম্পূর্ণ ফ্রি। আপনার যে বইটি সম্পূর্ণ ফ্রি দেব, সেই বইটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। দ্য আল্টিমেট সাকসেস গাইড, আমার পাঠঘর, প্রতিষ্ঠান প্রধান এবং আ প্রতিষ্ঠান প্রধান নিয়োগ সহায়িকা। আ তো এইখানে এই বইটি হলো আমাদের ৪৭০ পৃষ্ঠার। ৪৭০ পৃষ্ঠার মধ্যে ১০০ পৃষ্ঠা হচ্ছে আপনাদের যে বেসিক যে বিষয়গুলো, আর বাকি ৩৭০ পৃষ্ঠা হচ্ছে আপনাদের বিভিন্ন বিধিমালা, বিভিন্ন নীতিমালা, বিভিন্ন পরিপত্র, সর্বশেষ আপডেট বা সর্বশেষ যে পরিপত্রগুলো প্রকাশিত হয়েছে, সেই পরিপত্রগুলো। তো আমরা একটু বইয়ের ভিতরের দিকে আছি। তো আমরা এইখানে ভাইভাতে সফল হওয়ার জন্য করণীয় এবং বর্জনীয় এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে সমস্ত সম্মানিত শিক্ষকদের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে যে ভাইবার যে বিষয়গুলো দরকার, আমি আমার জায়গা থেকে আমি এটুকু বলতে পারি যে আমাদের সম্মানিত শিক্ষকদের সেটার ৯০-৯৫% বা তার বেশিটাই তাদের আছে। বাকি যে ৫% সেই ৫% হলো ভাইবা বোর্ডের অ্যাটমসফিয়ারটাকে বোঝা, ভাইবা বোর্ডের সাথে এমবেডেড হওয়া এবং ভাইবা বোর্ডের সাথে ইন্টারেকশন করা। এবং আরেকটি টার্ম আমি এখানে ব্যবহার করি, ইন্টারমিঙ্গেল, অর্থাৎ ভাইবা বোর্ডের সাথে মিশে যাওয়া। জাস্ট এই বিষয়গুলো যদি আপনাদের জানা থাকে বা এই বিষয়গুলো যদি আপনারা বুঝে ফেলেন, তাহলে ইনশাল্লাহ আমি আগে যেটা বলেছি আমি সেটাতেই থাকবো যে ইনশাল্লাহ যদি সর্বশক্তিমান রাব্বুল আলামিন সহায় থাকেন, তাহলে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পথ পাবেন। তো আমি একটু সংক্ষেপে বলে যাই, যেহেতু ৩০০ বা ৪৭০ পৃষ্ঠার এই পুরো বই একবারে দেখানো সম্ভব না। আমি এই ফাঁকে একটু বলে রাখি, এই বইটি সম্পূর্ণ ফ্রি। যারা আমাদের সাথে যুক্ত হবেন, বইটি সম্পূর্ণ ফ্রি পাবেন। করণীয় যা অবশ্যই করবেন, মার্জিত এবং পেশাদার পোশাক পরবেন, ভদ্রভাবে প্রবেশ এবং অভিবাদন জানাবেন, বসার শিষ্টাচার, নিয়ম মেনে আপনাকে বসতে হবে, আই কন্ট্যাক্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সত্যবাদিতা এবং বিনয়, মনোযোগ দিয়ে শোনা, এই বিষয়টি খুব খুব গুরুত্বপূর্ণ। একজন ভালো শ্রোতা একজন ভালো বক্তার থেকে বেশি মনোযোগ আকর্ষণ করতে পারে এবং ভাইবা বোর্ডে এটা খুব খুব গুরুত্বপূর্ণ। তো এই সমস্ত বিষয়গুলো আমরা ভাইবা বোর্ডে যখন মক ভাইবা হয়, আমাদের পূর্বের ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারেন, সেখানে এই বিষয়গুলো আমরা বারবার প্র্যাকটিস করি সম্মানিত শিক্ষকদের সাথে নিয়ে, যে ফলশ্রুতিতে এই বিষয়গুলোতে যদি কোনো অসামঞ্জস্যতা থাকে বা কোনো অসঙ্গতি যদি থাকে, সেগুলো ঠিক হয়ে যায়। বর্জনীয় যা করবেন না, তর্কে জড়ানো বা জেদ কোনোভাবেই এটা করা যাবে না। আন্দাজে বা বানিয়ে উত্তর দেওয়া কোনোভাবেই যাবে না। মাঝপথে কথা থামিয়ে দেওয়া কোনোভাবেই করা যাবে না। অপ্রয়োজনীয় দীর্ঘ উত্তর দেওয়া, নার্ভাসনেস প্রকাশ করা, টেবিলের উপরে জিনিসপত্র রাখা, বেশি হাত নাড়ে কথা বলা, অন্যের সমালোচনা করা, যেটা খুব 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 মানে আমি বলব যে খুব বাজে একটি কাজ, অন্যের সমালোচনা করা, যেটা ভাইবা বোর্ডে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলে। ভাইবা জয়ী হওয়ার কৌশল এবং চূড়ান্ত চেকলিস্ট এবং প্রস্তুতি সেটা আমরা বলে দিয়েছি। ৭ দিনের চূড়ান্ত ক্র্যাশ প্ল্যান, যেটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন সম্মানিত শিক্ষকরা, আপনাদের প্রতি যথাযথ সম্মান রেখেই বলছি, আপনারা এর আগে অনেক ভাইবা বোর্ডে আপনারাও ছিলেন। আমি সম্মানিত শিক্ষকদের সাথে কাজ করতে গিয়ে এটা আমার এই অভিজ্ঞতা হয়েছে, আর আমি নিজে যেহেতু একজন শিক্ষক, সেহেতু এই অভিজ্ঞতা অবশ্যই আছে। তো এখন নিজে পরীক্ষার্থী হচ্ছেন, যখন স্পেসটা যখন চেঞ্জ হচ্ছে, পজিশনটা যখন চেঞ্জ হচ্ছে, তখন স্বাভাবিকভাবে একটু নার্ভাসনেস আসবেই। তো আমরা এই ৭ দিনের চূড়ান্ত
ক্রাশ প্ল্যানে আমরা যে কাজটা করার চেষ্টা করছি যে বিষয়গুলো আপনাদেরকে প্রবলেমে ফেলবে বা যে বিষয়গুলো আপনাদেরকে প্রবলেমে ফেলতে পারে সেগুলোকে আমরা আইডেন্টিফাই করে দিয়েছি এবং আমরা আমাদের পুরো যে 7টি যে ক্লাস বা 7টি যে সেশন, এই 7টি সেশনের মধ্যে আমরা আমাদের টার্গেটই থাকে এই ক্রাশ প্ল্যানটাকে অর্থাৎ এটাকে এক্সিকিউট করা। পাশাপাশি আমাদের ভাইভাগুলোতে বা ভাইবার সেশনগুলোতে আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে এই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। ভাইবার অন্যান্য যে আনুষঙ্গিক যে বিষয় অর্থাৎ যে পুরো বইটি আমি দেখালাম সে পুরো বইটি নিয়ে আমাদের সেখানে সেশন পরিচালিত হয় এবং সম্মানিত শিক্ষকরা মক ভাইভাতে অংশগ্রহণ করেন। ২ ভাবে তারা মক ভাইভাতে অংশগ্রহণ করেন। ১ম বার তারা একজন পরীক্ষার্থী হিসেবে ভাইভা প্রার্থী হিসেবে মক ভাইভাতে অংশগ্রহণ করেন এবং দ্বিতীয়বার তিনি ভাইভা বোর্ডের একজন অনারেবল মেম্বার হয়ে অন্য প্রার্থীদের মক ভাইভা তিনি নেন। ফলশ্রুতিতে তিনি যখন একজন প্রার্থী হিসেবে মক ভাইভাতে বসেন, তিনি তার ভুল ত্রুটিগুলো কোথায়, কোথায় সেটা ভাইভা বোর্ড আইডেন্টিফাই করতে পারেন। আবার তিনি যখন একজন ভাইভা বোর্ডের অনারেবল মেম্বার হন, তিনি একজন প্রার্থী কোথায়, কোথায় কী ভুল করেন বা তার কী উন্নতি করার দরকার তিনি সেই বিষয়টা বুঝতে পারেন। ফলে যে উভয় পাশ থেকে বা আমরা যদি বোথ সাইড বলি যে ফায়ারিং ফ্রম বোথ সাইড, তো যখন উভয় দিক থেকে তিনি এই বিষয়গুলো যখন দেখতে পারেন তখন তার আত্মবিশ্বাসের লেভেলটা বা কনফিডেন্স লেভেলটা আরও অনেক বেড়ে যায় এবং তিনি পুরোপুরি ধারণা পেয়ে যান যে আসলে ভাইভাতে কী করতে হবে, কী করতে হবে না। তো এইখানে আমরা স্টার মেথড নিয়ে আলোচনা করেছি। ভাইবার যে প্রচলিত বইগুলো আছে সেই প্রচলিত বইগুলোতে স্টার মেথড নিয়ে খুব বেশি আলোচনা করা হয়নি। স্টার মেথডটা খুব গুরুত্বপূর্ণ যেহেতু আপনি প্রতিষ্ঠান প্রধান পদে ভাইভায় বসছেন। স্টার মেথডের এস মানে সিচুয়েশন, টি মানে টাস্ক, এ মানে অ্যাকশন, আর মানে রেজাল্ট। তো স্টার মেথডে আপনাকে উত্তর করতে হবে এবং ভাইবা একটি মানে আপনাদের মাথায় রাখতে হবে যে আমি বলাটা একটু পরিহার করতে হবে। বেশিরভাগ সময় আপনাকে আমরা আমাদের এই কথাটা বলতে হবে। কারণ প্রতিষ্ঠান প্রধান হিসেবে পুরো প্রতিষ্ঠানের সবকিছুর দায়-দায়িত্ব যেরকম আপনার কাছে, তো এবং পুরো আপনার যে কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনাতে আপনার সহকর্মীরা থাকবে, আপনার অফিস সহায়করা থাকবে এবং আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার শিক্ষার্থীরাও থাকবে। তো ভাইবা যে বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে হবে সেই বিষয়গুলো আমরা নোট দিয়ে দিয়েছি আপনাদেরকে। আর ভাইবার জন্য ২০টি গুরুত্বপূর্ণ ক্ষেত্র অর্থাৎ ভাইভাতে মোটামুটি ইউনিভার্সালি বলি আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে বলি মোটামুটি এই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে প্রশ্নগুলো করবে। সেই ২০টি জায়গা আমি আইডেন্টিফাই করে দিয়েছি যেগুলো সাধারণত অন্য কোনো বইতে পাবেন না এবং ভাইভাতে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আপনাকে করতে পারে বা ইউনিভার্সালি এই কোশ্চেনগুলো করা হয়, বাংলাদেশের প্রেক্ষাপটে এই কোশ্চেনগুলো করা হয়। ডিসক্রাইব ইউরসেলফ বা নিজের সম্পর্কে বলুন, যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি যে সম্মানিত শিক্ষকদেরকে যারা আমাদের সাথে এই ভাইভা কোর্সে অংশগ্রহণ করেননি তাদের উত্তরটা শুরু হয় মাই নেম ইজ, তিনি তার নাম বলেন এবং তিনি তারপর পরবর্তী সেন্টেন্সটাই সাধারণত এটা দিয়ে শুরু করেন আই হ্যাভ পাসড মাই এসএসসি এক্সাম। দেখুন, আপনি প্রতিষ্ঠান প্রধান পদে ভাইবা দিচ্ছেন, এর আগে আপনি একজন সহকারী হিসেবে সহকারী শিক্ষক বা সহকারী অধ্যাপক হিসেবে ১৫-২০ বছর বা ২৫ বছর চাকরি করেছেন। তো সুতরাং এইখানে আপনাকে পরবর্তী লাইনটা শুরু করতে হবে আপনার সর্বশেষ ডিগ্রি দিয়ে আই হ্যাভ পাসড অর আই পাসড মাই মাস্টার্স অর আপনার সর্বশেষ যে ডিগ্রি এবং এর পরপর আপনার যে গুরুত্বপূর্ণ যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাগুলোকে উল্লেখ করতে হয়। তো ও ধরনের একটি আনসার আমরা সাজিয়ে দিয়েছি। একটি নমুনা উত্তর আমরা সাজিয়ে দিয়েছি বাংলা এবং ইংলিশ উভয় ভাষাতে। এরপরে আপনি কি এই পদের জন্য যোগ্য মনে করেন কিনা এই প্রশ্নটি আমরা দিয়ে দিয়েছি। দুর্গম বা দূরবর্তী এলাকায় পদায়ন করা হলে যোগদান করবেন কিনা এটাও আমরা দিয়ে দিয়েছি। আর স্টার মডেলে আমরা একটু আগে যে কথাটা স্টার মডেলের কথা বলছিলাম ১২টি সিচুয়েশনাল কোশ্চেনের কথা বলেছি আমরা। এরপরে আপনার যে ৫টি কঠিন পরিস্থিতিতে যদি আপনাকে প্রশ্ন করা হয় ৫টি কঠিন পরিস্থিতি নিয়ে সেগুলোর আমরা নমুনা উত্তর দিয়ে দিয়েছি। এরপরে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে ওনার পুরো বায়োগ্রাফিটা দিয়ে দিয়েছি। যেহেতু এখান থেকে আপনাদেরকে প্রশ্ন করবেই, এখানে আমরা দিয়ে দিয়েছি এবং এরপরে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহোদয়ের যে শিক্ষাক্ষেত্রে অনবদ্য অবদান, উনি বাংলাদেশের ৩য় শিক্ষামন্ত্রী ছিলেন, যদিও সেটা খুব অল্প সময়ের জন্য ১৬ দিনের জন্য। এরপরে তিনি রাষ্ট্রপতি হিসেবে যে অনবদ্য অবদান রেখেছিলেন এবং অবসরণীয় অবদান রেখেছিলেন শিক্ষাক্ষেত্রে, আমরা সেটাকে আলাদা করে দিয়েছি যাতে আপনারা খুব সহজে বিষয়গুলো
দেখে নিতে পারেন। এরপরে আমরা জননেত্রী বেগম খালেদা জিয়া ওনার বিষয়টা আমরা ওনার বায়োগ্রাফিটা আমরা দিয়ে দিয়েছি এবং একই রকমভাবে শিক্ষাক্ষেত্রে ওনার যে অনবদ্য অবদান সে অবদানটাকেও আমরা নিচে আলাদাভাবে দিয়ে দিয়েছি মানে পেজে, যাতে খুব সহজে আপনারা দেখে নিতে পারেন। এরপরে আমরা আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিষয় ওনার যে সামগ্রিক যে বিষয়গুলো সে বিষয়গুলোকেও আমরা দিয়ে দিয়েছি এবং শিক্ষাক্ষেত্রে ওনার যে অবদান সে অবদানটাকেও আমরা আলাদা করে দিয়ে দিয়েছি। তো এরপরে আমরা যেহেতু এত বড় বই এটা তো পুরোপুরি দেখানো সম্ভব না, এরপরে আমরা শিক্ষা সম্পর্কিত বা আপনাদের ভাইবা সম্পর্কিত যে বিষয়গুলো থাকবে সেই বিষয়গুলোকে দিয়ে দিয়েছি। এবার আমরা বইয়ের আরেকটি পার্টে যাব। এই পার্টটি হচ্ছে আমাদের বইয়ের দ্বিতীয় পার্ট। এই পার্টটিতে হচ্ছে যে আপনাদের বিভিন্ন বিধিমালা, বিভিন্ন পরিপত্র, বিভিন্ন গেজেট বা বিভিন্ন নীতিমালা এগুলোকে আমরা যদি আমাদের গ্রুপে জয়েন করেন সেখানে সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তো সবকিছু মিলিয়ে আপনাদের ভাইবাটা সুন্দর হোক। আমি এখনো বিশ্বাস করি যে যাই বলুক না কেন ইনশাল্লাহ আপনারা সবাই যোগ্য। কিন্তু ওই যে বললাম ভাইবাতে 12 মার্কস তো আপনারা আগেই পেয়ে যাবেন। আর বাকি 8 মার্কসের ভিতরে 4 মার্কস যেটা নিয়ে আমাদের এত চেষ্টা। কারণ ওই 4 মার্কস না পেলে ফেল, ফেল না পেলে স্বপ্ন সফল হবে না। তো আপনারা যেহেতু সময় একদমই হাতে নেই, যারা প্রস্তুতি নিতে চান বা যারা আমাদের সাথে যুক্ত হতে চান, কারণ পরবর্তীর দিকে ব্যাচগুলো আমরা যদি পরীক্ষা আরও মানে ডেট দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে মানে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে তখন আমি ব্যাচগুলোকে স্টপ করে দেই। কারণ আমি যেটা দেওয়ার জন্য পর্যাপ্ত সময় না থাকলে আমি সেটা নিয়ে কখনোই কাজ করি না। তো সেখানে আপনারা যদি যোগদান করেন তাহলে আমাদের সম্মানিত আরও শিক্ষকরা পাবেন। তো আমি মনে করি যে আপনাদের প্রস্তুতি আরও শানিত হবে, আরও ধারালো হবে। তো যারা আমাদের সাথে অংশগ্রহণ করতে চান আমাদের কমেন্টে মেসেজ করুন বা কমেন্টে লিখুন ৮ম এনটিআরসিএ শিক্ষক নিয়োগ বা প্রতিষ্ঠান প্রদান পরীক্ষা, অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপে নক করুন প্রতিষ্ঠান প্রধান ভাইবা। সবার জন্য শুভকামনা। ভালো থাকবেন, ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন। আসসালামু আলাইকুম।